আগের পর্বে আপনারা শুনেছেন সুমনের নতুন মায়ের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো। আজ আমি আপনাদের শোনাব প্লানচেট গল্পের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি প্রকাশ। একদিন বিকালে সুমন এসে বলল, কাকু, মা আসবে বলেছিল, এলো না তো। আমি বললাম, চিন্তা করিস না, দেখবি তোর মা আসবেই। সুমনের চোখ আশার আলোয় চকচক করে উঠল এবং সেখান থেকে পাশে কোথাও চলে গেল। সুমন চলে যেতে আমার মাথায় একটা চিন্তা এলো, সুমনের মা কি চায়, কেন এমন করছে। আমি জানি এই সকল প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারে তিনি, আর কেউ নয়, সে হলো সুমনের মা নিজেই। কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি চলে এলো, প্লানচেট। প্লানচেটের মাধ্যমে সুমনের মাকে ডাকতে হবে, কিন্তু কিভাবে? এখানে একটা কথা বলে রাখি, যখন আমি পড়াশুনো করতাম তখন আমার এক বন্ধু মন্ত্র সাধনা করত। সে আমাকে বেশ কিছু বই দিয়েছিল। সেই বই পড়ে আমি বেশ কিছু জিনিস শিখেছিলাম এবং বইয়ের তথ্য অনুযায়ী বেশ কিছু জিনিস জোগাড়ও করে রেখেছিলাম। যেমন শ্মশান থেকে কুড়িয়ে পাওয়া পয়সা, চিতার কাঠের কয়লা, মানুষের মাথার খুলি, হাড়, আরও অনেক কিছু, কিন্তু ব্যবহার করা হয়নি বা প্রয়োজন পড়েনি। অনেকদিন পর সেই বইগুলি বের করে আবার পড়া শুরু করলাম। প্রয়োজনীয় করণীয় কাজগুলি লিখে রাখলাম খাতায়। প্লানচেট করার জন্য আরও দুজন প্রয়োজন, যারা আমাকে শক্তি দেবে। আমার ছোটবেলার বন্ধু পলাশ ও তাপসকে সব বললাম, ওরা রাজি হয়ে গেল। তারপর দরকারি জিনিসগুলি যেমন আতপ চাল, মোমবাতি, ফুলি, সুমনের মায়ের কাপড়ের টুকরো, এগুলি খুব গোপনে জোগাড় বা সংগ্রহ করলাম। তারপর এলো সেই শনিবার, সেই অভিশপ্ত 13ই জুন। তারিখটা কোনোদিন আমরা তিনজনে ভুলব না। আমি, পলাশ ও তাপস এক জায়গায় জড়ো হলাম। ওই দিন তাপসদের বাড়িতে কেউ ছিল না। ঠিক হয় তাপসের বাড়িতেই আমরা প্লানচেট করব। আমরা রাত 12টার সময় তাপসের ঘরে সকলে পবিত্র হয়ে মাটিতে প্লানচেটের ছক আঁকলাম। ঘরের মধ্যে মোমবাতির হালকা আলো ঘরটাকে আরও ভয়ঙ্কর করে তুলল। তারপর বইয়ের নির্দেশ অনুযায়ী যা যা প্রয়োজনীয় কাজ সেগুলো করলাম। আমি প্লানচেটের জন্য কালী ষষ্ঠী মন্ত্র জপ করতে শুরু করলাম। তারপর আত্মামাং মন্ত্র জপ করলাম। মন্ত্র জপ করতে করতে নাকে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ অনুভব করলাম। আমি আগেই আমার বন্ধুদের বলে রেখেছিলাম, কেউ যেন ভয় পাবি না, ভয় পেলে মৃত্যু অবধারিত। কিন্তু আমার মনে মনে খুব ভয় পেতে শুরু করলো। আমি তাপসের হাতটা খুব শক্ত করে ধরলাম, অন্য হাতটা শক্ত করে মরার খুলির উপর চেপে রাখলাম। আমি জানি যতক্ষণ আমি দুর্বল হব না ততক্ষণ আমার কিচ্ছু হবে না। একটা খুব জোরে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে চোখ খুললাম। দেখি একটা ছায়ামূর্তি আমাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, কে ওখানে দাঁড়িয়ে? এবার ছায়ামূর্তি বলে উঠল, কিরে, আমায় চিনতে পারলি না? আমি তোর বৌদি রে। আমাকে ডাকতেই তো তোর এইসব আয়োজন করা, তাই না? এই কথা বলে ছায়ামূর্তি হাসতে শুরু করলো। আমি বললাম, তুমি ঠিক ধরেছ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুমনের মা বলল, তোর সঙ্গেও আমার কিছু কথা আছে। অনেক দিন থেকে সুযোগ খুঁজছিলাম, আজ পেলাম। আমি বললাম, বৌদি, তুমি এসেছো খুব ভালো হয়েছে। এখন বলো তো, তুমি কেন আত্মহত্যা করতে গেলে? সুমনের কথা কি তোমার একবারও মনে পড়ল না? এবার সুমনের মা কেঁদে ফেলল। তারপর গর্জন করে বলল, তুই জানিস না কেন আমি নিজেকে শেষ করে দিলাম? সেই দিন তোর দাদা ওই বাজে মহিলার জন্য আমার গায়ে হাত তুলল। আমি ভাবলাম, এতদিন তাহলে আমি কি করলাম সংসারে? স্বামীকে ভালোবেসে তার প্রতিদান এই পেলাম? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো লাভ নেই আমার আর এই সংসারে বেঁচে থেকে।
আমি নিজেকে শেষ করে দিলাম। কিন্তু মৃত্যুর পর সুমনের জন্য খুব কষ্ট হয় আমার, তাই তো তোর সঙ্গে দেখা করতে এলাম। আর আমি মরতে না মরতেই তোর দাদা ওই বেহায়া বাজে মহিলাটাকে এনে ঘরে তুলল। আমি বললাম, বিশ্বাস করো বৌদি, তোমার মৃত্যুর কারণ আমি আজ তোমার মুখ থেকেই জানলাম। দাদা আমাকে কোনো কিছুই বলেনি। বৌদি বলল, তুই জানিস আমার ছোট বাচ্চাটির উপর কি অত্যাচার না করে ওই মহিলা? ঠিকমতো খেতে পর্যন্ত দেয় না। তুই তো সুমনের আপন কেউ হোস না, এক বাড়ির ছেলে হলে বুঝতে পারতিস, কিন্তু তোকে আমি আমার ভাই হিসেবে দেখে এসেছি, সেটা তুইও জানিস। তাই তোকে বলছি, এই ঘরে আমি আর কোনো মহিলাকে কখনোই থাকতে দেব না, সে যেই হোক না কেন। রাগে তার গলা দিয়ে সাপের মতো ফোঁস আওয়াজ হতে লাগলো। আমি কিছু একটা বলতে যাব, তখনই সুমনের মা বলে উঠল, তুই এসব আর করিস না, তোর ক্ষতি হতে পারে। তোর এই সবের জন্য নয়, আমি এমনিই এসেছি তোকে একটা সংবাদ দেওয়ার জন্য। আমি বললাম, কিসের সংবাদ? আমায় খুলে বলো। সুমনের মা কাঁদতে কাঁদতে বলল, ওই খারাপ মহিলাকে আমি আমার ঘরে থাকতে দেব না, এমনকি এই পৃথিবীতেও নয়। ওই মহিলাকে আমি পুকুরের জলে ডুবিয়ে ডুবিয়ে মেরে জলের মধ্যে পুঁতে রেখে এসেছি। এই কথা বলে একটা পৈশাচিক হাসি দিল। আমি আবারও বলছি, এই সব আর তুই করিস না। আমার সুমনকে একটু দেখিস, ও যে বড় অসহায়, বলে কাঁদতে লাগলো। এবার ঘরটা আবার কাঁপতে শুরু করলো। তারপর সব কিছু শান্ত হয়ে গেল। তাপস ও পলাশ ভয়ে চুপসে রয়েছে। আমরা শুনতে পেলাম সুমনদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমরা ছুটে গেলাম, দেখি বৌদি যা বলে গেল তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। এত তাড়াতাড়ি সব কিছু ঘটে গেল যে আমরা তিনজন ভয়ে কুঁকড়ে গেলাম। আমরা কাউকে কিছু বলতেই পারলাম না।